নমস্কার, আপনারা দেখছেন এবিপি আনন্দ আর আপনাদের সঙ্গে আমি অর্পিতা। সবাইকে জানাই শারদ শুভেচ্ছা। ষষ্ঠীর দুপুরে আজ পুজোর আড্ডায় আমার সঙ্গে রয়েছেন মিমি চক্রবর্তী, রয়েছেন আবির চট্টোপাধ্যায় এবং সত্যম ভট্টাচার্য, অর্থাৎ টিম রক্তবীজ 2 আমার সঙ্গে হাজির। আমি একেবারে শুরুতেই মিমির কাছে আসি। মিমি, রক্তবীজ 2তে গানের কিছুটা শুটিং আমরা জানি থাইল্যান্ডে হয়েছে। থাইল্যান্ডে গানের শ্যুট সেটা বেশি চ্যালেঞ্জিং ছিল নাকি এই ছবির অ্যাকশন? আবির নাকি তোমার পরিশ্রম দেখে একেবারে চাপে পড়ে গেছিল? আমার মনে হয় এটা আবিরদা বেটার বলতে পারবে, কিন্তু একটা ছবি যখন অনেকগুলো চ্যালেঞ্জ নিয়ে আসে সেটা সত্যি করতে ভালোও লাগে। আর আমি অ্যাকশন করতে সবসময় ভালোবাসি। আর এবার গানের শ্যুটটা একটু অন্য রকমভাবে একটা চ্যালেঞ্জ ছিল। সো দুটো মিলে যেটা দর্শকের ভালো লাগছে এটাই অনেক। একেবারে আবিরের কাছে আসে। আবির, এই ছবিতে পঙ্কজ সিংহ কি আরো ডেডলি? সংযুক্তার ভাষা শুনে কি এবারও স্ক্যান্ডালাইজ? প্রায় তাই। সবার আগে আজকে শুভ ষষ্ঠী, তার অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সবাইকে, গোটা টিমকে এবং দর্শক যারা দেখছেন। একদমই আমরা রক্তবীজ 1-এ দেখেছি যে সংযুক্তা এবং পঙ্কজ সিংহ এদের মধ্যে সারাক্ষণই একটা চলতে থাকে, বাট তার মধ্যেও একটু বীজ বপন হয়েছিল। এবারে সেটা আরও বেশি, কারণ এবারে অ্যাকচুয়ালি গল্পের যে ব্যাপ্তি বলো, থ্রিল বলো বা ষড়যন্ত্রের যে অভিঘাত সেটা অনেক বেশি রক্তবীজ 1-এর তুলনায়। কাজেই পঙ্কজ সিংহকেও এবার আগের তুলনায় আরও বেশি ধারালো হতে হয়েছে। আমরা আগের পার্টটাতে দেখেছিলাম যে সংযুক্তাই অনেক বেশি অ্যাগ্রেসিভ, পঙ্কজ চেষ্টা করছে মাথা খাটিয়ে পুরো ব্যাপারটা সলভ করা, কিন্তু এবারে সে বাধ্য হয়েছে বন্দুক তুলে নিতে, কারণ এতটাই বেশি রিস্ক ছিল। তবে হ্যাঁ, গানের সিকোয়েন্স বলো, এটা একদমই মিমির সঙ্গে একমত যে অ্যাকশন করতে পারলেও খুব খুশি হয়, খুবই খুশি হয়। গানটাও করতেও সেটা অসম্ভব খেটেছে। এবার বিভিন্ন মানুষ বিভিন্নভাবে ওটাকে ইন্টারপ্রেট করবেন। বিইং আ কো অ্যাক্টার, আমি বোধহয় সব থেকে কাছ থেকে ওর এই পুরো ট্রান্সফরমেশন জার্নিটা দেখেছি এবং ওর পারফরমেন্সটা দেখেছি। সো ফোনেও যখন আমার একটা লেভেলে যখন আর পারছি, আমি আর পারছি না, বাট ভেরি প্রাউড অফ। একদম। সত্যমের কাছে আসি। সত্যম, এর আগে রক্তবীজে আমরা দেখেছি যে বিরাট একটা ক্লু শেয়ার করে নিশিকান্ত সাহায্য করেছিল পঙ্কজকে। এবারও কি সমহিমায়? না, এবার ঠিক ক্লু দিয়ে সাহায্য করেনি, কিন্তু আগের রক্তবীজে এমন কিছু ঘটনা ঘটেছে যেটার জন্য নিশিকান্তর মনে একটা সবসময় ভয়, একটা সন্দেহ থেকেই যায়, এবং সেটা এই রক্তবীজ 2তেও ক্যারি ফরওয়ার্ড হয়েছে। এবং এবার পঙ্কজ সিংহকে ডিরেক্টলি হেল্প করা যায়নি, কিন্তু আশা করছি পরে আবার করতে পারবো। এই ডিরেক্টলি কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেহেতু এখন ছবি মানুষে দেখছেন, আমরা খুব একটা ভাঙছি না। ডিরেক্টলি হয়তো নিশিকান্ত হেল্প করেনি, ইনডিরেক্টলি করেছে কিনা সেটা জানার জন্য সাসপেন্সটা বজায় থাক, মানুষ হলে গিয়ে নিশ্চয়ই সেটা দেখতে পাবেন। আবির আর মিমি দুজনের কাছেই আসি, যে একটা জিনিস জানতে চাইবো যে বলিউডে এখন কপ ফ্র্যাঞ্চাইজি ব্যাপারটা নিয়ে প্রচুর হইচই চলছে। বাংলা ইন্ডাস্ট্রিতে তোমাদের জুটির জনপ্রিয়তা, সেটা কি কোথাও একটা বাড়তি প্রত্যাশা মনে হয় তৈরি করছে? বাড়তি দায়িত্ব কি তোমাদের কাঁধে এসে পড়ছে? তুমি একদম সঠিক শব্দ চয়ন করলে। যদি বাড়তি প্রত্যাশা থেকেই থাকে, সেটা আমার মনে হয় অভিনেতা হিসেবে, একজন শিল্পী হিসেবে সেটা আমাদের কাছে ভীষণ বড় পাওয়া। এবং দেখো, আমরা এই ইন্ডাস্ট্রিতে এতদিন কাজ করছি, ইন্ডাস্ট্রি থেকেই আমাদের এত ভালোবাসা পাওয়া, এত পরিচিতি পাওয়া, কাজেই আমাদের দায়িত্ববোধটা প্রতিদিন বাড়লে সেটাই বোধহয় সঠিক। তো দর্শকদের অসংখ্য ধন্যবাদ। যদি সত্যি আমাদের ভালো লেগে থাকে, এতদিন ধরে আপনারা আমাদের সঙ্গে আছেন, আমরাও চেষ্টা করব। আমরাও বুঝতে পারছি যে দায়িত্ব আরও বাড়ছে, তো আরও বেশি পরিশ্রম করার সমস্ত রকম প্রতিশ্রুতি দিচ্ছি। মিমি কি বলবে এই নিয়ে? এটা অনেক বড় পাওনা, যেটা আবিরদা বলল, যে এই যে সংযুক্তা এটা না লোকের মুখে মুখে চলে এসছে এখন। এটা সেদিন মানে যেদিন আমাদের প্রিমিয়ার ছিল, হল ভিজিটে সবাই এই কথাটা বলছে, মানে এটা না হৃদয়টা ছুঁয়ে যায় যে আমরা একটা চরিত্র স্ক্র্যাচ থেকে শুরু করেছি, সেটা যখন রক্তবীজ 2 এলো তখন মানুষে অলরেডি মুখে মুখে এই চরিত্র, এটার খুনসুটি সবকিছু লোকের হৃদয় ছুঁয়ে গেছে। সো আমাদের উপরে রেসপন্সিবিলিটিটা অনেকটাই বেশি। আর এরকম একটা কপের ক্যারেক্টার করতে আমি সারা জীবন চেয়েছিলাম, আর ইটস এ ড্রিম কাম ট্রু। একদম। সত্যম, একটু পুজোর কথায় আসি, ছবির কথা তো নিশ্চয়ই আবারও আসবো। কলকাতায় জমজমাট পুজো নাকি সমুদ্র, পাহাড় বা নিরিবিলিতে সময় কাটানো, পুজোর ক্ষেত্রে কোনটা বেশি পছন্দের? আমার ইচ্ছে করে সমুদ্র, পাহাড় এসবে চলে যেতে, কিন্তু কোনোবারই সেটা পারি না, কারণ বাইরে থেকে প্রচুর বন্ধুবান্ধবরা আসে এই সময়টায়, তো তারাই বারণ করে যেতে, যে যাস না, পরে যাস, কখনো যাস। তো কিন্তু থেকে যাই কলকাতাতে, কলকাতার টানেই থেকে যাই, এবং সেটা যে খুব একটা এনজয় করি না এমন না, শুধু ভিড়টা একটু অ্যাভয়েড করতে মানে ইচ্ছে করে, মানে এত ভিড় খুব ভাল লাগে না আর কি। তবে বাকিটা মানে যদি বার্ডস আই ভিউ থেকে দেখি তাহলে খুব ভালো লাগে আর কি, খুবই ভালো লাগে। একেবারে একেবারে।
আবির, এর আগে কানামাছি ক্লাইম্যাক্সে আমরা দেখেছিলাম অঙ্কুশের সঙ্গে তোমার একেবারে ধুমধুমার মারপিট হয়েছিল। এখানে তোমার অ্যান্টি হিরো অঙ্কুশ, তার সঙ্গে অ্যাকশন, সেটা কতটা এনজয় করলে? আমাদের অ্যাকচুয়ালি রোল রিভার্সাল হয়ে গেছে। কানামাচিতে আমি ছিলাম খুবই খুবই বদমাইশ একজন, যাকে বোঝাই যায় না। এখানে অনেকটাই রোল রিভার্সাল হয়েছে। তুমি এই যে কথাটা বললে না, আমি একটু আগের কোয়েশ্চেনটাতেও ফেরত যাই, দায়িত্বের কথা বা আমাদের কাছ থেকে প্রত্যাশার কথা। এই যে আমার আর অঙ্কুশের ফাইট সিকোয়েন্স নিয়ে মিম তৈরি হচ্ছে, তাতে বলা হচ্ছে যে এবার অঙ্কুশ নাকি বদলা নেবে এবার, বা আমি নাকি বদলা নেব। তার মানে কি, দেখো 2011-12 সালে করা একটা ছবি, সেটাও কিন্তু মানুষের মনে কোথাও থেকে গেছে। সেম আমার আর মিমির গানের দৃশ্য নিয়ে অনেক মিম হচ্ছে, কারণ বোঝে না সে বোঝে না, তো যদিও আমরা নায়ক নায়িকা ছিলাম না, সেটা নিয়ে হচ্ছে যে সোহম এবং পায়েল ছিল আমাদের রেসপেক্টিভ পার্টনার্স ইন দ্য ফিল্ম। যেহেতু তারা ছবিতে তো ওদের খুবই ট্র্যাজিক বিদায় হয়, তো বলছে ও দেখেছো ওরা চলে গেছে, এইটাই হবে, ওরা দুজন নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে নিয়েছে। আমরা তার উত্তরে বলেছি হ্যাঁ অনেকটা সময় লাগলো মুভ অন করতে, মজাটা তো পাচ্ছি। কিন্তু তার সঙ্গে সঙ্গে দেখো, এটা খুব ভালো লাগা যে এত বছর আগে করা ছবিগুলো, সেগুলোর প্রভাব কিন্তু এখনো মানুষের মধ্যে আছে। আমি সেই জন্যই বারবার বলি, এটা খুব চলা একটা আলোচনা এখনো চলছে, কে এগিয়ে রইলো, কে বেশি টিকিট কাটলো ইত্যাদি, দ্যাট ইজ হবেই। বাট আমাদের কাজটা হচ্ছে কাজ করে যাওয়া, এবং আমাদের মূল্যায়ন কিন্তু এই এক বছর বা একটা পুজো বা একটা ক্রিসমাসে কি হলো সেটা দিয়ে হবে না। লম্বা সময় ধরে আমরা যদি ভালো কাজ করতে পারি, সেটাই সঠিক মূল্যায়ন। অ্যাবসলিউটলি একেবারে। মিমি, রক্তবীজ 2-তে শুটিংয়ে ইউনিট মেম্বারদের মধ্যে ভিক্টর বন্দ্যোপাধ্যায়, সীমা বিশ্বাস, তুমি, আবির, এই সবার থেকে একজনের উপরে মানে দায়িত্ব কিন্তু একটা জায়গায় অনেক বেশি ছিল, সেটা হচ্ছে যিনি পুরো ইউনিটের রান্নার দায়িত্বে ছিলেন, গণেশ। শিবুদা, নন্দিতাদি তার উপরে খুব ভরসা করতেন। তো তার রান্নায় কি শুটিংয়ের সময় এনার্জি বুস্টার ছিল? ভুল কোশ্চেন। না দ্যাট ভুল কোশ্চেন না, বাজে কথা। তো খাচ্ছিলই না, ও কি করে বলবে? না ও কি করে বলবে? না ভুল কোশ্চেন। গণেশ দা জানে যে আমার ভাত, আর আমি মানে শুটিং এর সময় চেষ্টা করি যাতে একটু তেল নুন এসব একটু কম খাওয়া, আর যেহেতু আমার গানের সিকোয়েন্সটাও ছিল, তো গণেশ দা যেটা করতো, ডাল সেদ্ধ আর কুমড়ো সেদ্ধ আর ভাত আর একটু ঘি, এটা আমার জন্য তৈরি করে রেখে দিত। তো গণেশ দা ছাড়া তো শুটিং ভাবাই যায় না। সত্যম, রক্তবীজ 2-তে কোন দৃশ্যে অভিনয় তোমার কাছে সব থেকে চ্যালেঞ্জিং? রক্তবীজ 2-তে হ্যাঁ, সবকটাই আসলে চ্যালেঞ্জটা ওখানে না, চ্যালেঞ্জ কোনো মানে আসলে 2 বছর আগে করা একটা চরিত্র, তো সেইটা যখন মানে সেটা যে চ্যালেঞ্জিং বলবো না, বাট ওইটাকে রিলিভ করাটা, আবার ওটাকে মনে করা যে এই চরিত্রটাকে এরমভাবে কথা বলে, হাঁটে, চলে, তার বাকিদের সাথে কি সম্পর্ক, সেইটাকে মানে 2 বছর পর আবার ফিরিয়ে আনা নিজের মেমোরি থেকে, এবং সেটাকে আবার পোর্ট্রে করা। আমার মনে হয় এখানে সবাই 2 বছর পর এই চরিত্রগুলো করছি আমরা, তো সেইটা একটু চ্যালেঞ্জিং হলো, কিন্তু ওটা মজা লাগে যে একটা ওই চরিত্রটা একটা হ্যাংওভার থেকে আমরা আবার এখান থেকে ফিরছি এই রক্তবীজ 2-তে, তো সেটা খুব মজার লাগে, মানে ওটাই সিকুয়েলের মজা। ঠিক। মিমি, নুসরাতের অর্ডার ছাড়া বর্ডার ক্রস কেমন লাগলো? দারুণ, অপূর্ব। আমি যখন গানটা ফার্স্ট দিন শুনেছি, আমি বলেছি এটা ব্লকবাস্টার গানটা। আর মানে আমার গাড়িতে সব সময় বাজে, মানে আমি যখন যে সিনেমাটা করি সেটার ফুল প্লেলিস্টটাই বাজে, আর ডেফিনেটলি এটাও বাজে। আর আমার স্টাফদের এই গানটা খুব পছন্দ। সো আমি রিসেন্টলি বলে এই গাড়ি থেকে আস্তে আস্তে আমি অর্ডার ছাড়া শুনলাম, আর চোখের নীলে আমার গানটা শুনেছি। সো ইয়েস। আবিরের কাছে কোনটা বেশি চ্যালেঞ্জিং ছিল, থাইল্যান্ডে গানের শুটিং নাকি অঙ্কুশের সঙ্গে অ্যাকশন? এটা কি আমি একটু বলতে পারি প্লিজ? হ্যাঁ, নিশ্চয়ই, দিনের কাছেই আসবো। প্লিজ, আই এম টেকিং দ্য লিবার্টি অফ সেইং দিস। প্লিজ। ব্যাংককে হ্যাঁ, আবির দা বাইরে বসে আছে, উঠলো না ভ্যানে, ঠিক আছে, আবির দা এই শার্টটা পরে নাও। মিমসি, আমি এই চক্রা বকরা শার্টটা পরবো? তাহলে প্লিজ আবির দা এটা পরো। তাহলে আবির দা একটু শর্টস পরবে? আমি শর্টস পরবো? এই চলেছে, মানে আমি আবির দা সবসময় আমাকে আতুপুতু করে রাখে, মানে যেটাকে বলে এটা করিস না মিমসি, খেয়ে নে, মাথা ঘুরে পড়ে যাবি, এই সেই। ওখানে সবাই ভাবছে তো যে আমাদের রোম্যান্স হচ্ছে, বাট আবির দা ওখানে, মিমসি তুই এত ছোটার কিন্তু এখন দরকার নেই, এখন কিন্তু টেক হচ্ছে না। এই লোকটার সাথে আমাকে রোম্যান্স করতে হয়েছে। আবির কি বলবে? না, আমি এটা আমার মনে হচ্ছে রক্তবীজ 1-এর যে আড্ডা, সেটাও বোধহয় ষষ্ঠীর দুপুরেই এখানেই হয়েছিল তোমাদের এই স্টুডিওতে। আমরা ঠিক একই জায়গায় বসেছিলাম, সেখানেও বলেছিলাম, আরও একবার বলি, যেহেতু আমি অনেক ছোট থেকে ওকে দেখছি, আই হ্যাভ সিন দ্য হোল জার্নি। আর সেটা আমি আবার রিপিট করি যে কথাটা বলেছিলাম, আবির অনেক সিনিয়র, অনেক সিনিয়র অবশ্যই বয়সেও। ঠিকই তো, এরকম
বাট মানে অ্যাকশন না রোম্যান্স না কোনটা চ্যালেঞ্জ, বেশি আমি সত্যি কথা বলবো, গানটা শুনে প্রথম যখন আমি শুনি যে এরকম একটা সিকোয়েন্স আছে গানটা, আমি একটু অবাক হয়েছিলাম, কারণ পঙ্কজ এবং সংযুক্তাকে যেভাবে আমরা দেখেছি এতই কর্তব্যপরায়ণ দুজন, তো তাদের মধ্যে কি করে হবে, তো সেটা তারপরে ছবিতে যেভাবে এসছে। বাট আমি বলবো ওটা আমাদের খুব সৌভাগ্য যে আমরা যখন গেছি না, যেদিন আমরা পুরো রাস্তাটা বৃষ্টি পেয়েছি, আমরা প্রায় 5 ঘন্টা আমাদের জার্নি করতে হয়েছিল ফুকেত এয়ারপোর্ট থেকে, প্রচন্ড বৃষ্টি, বাট পরের দিন খুব স্মুথলি শ্যুটটা হয়। ওটা আমার ম্যানিফেস্টেশন। হ্যাঁ, অ্যান্ড থ্যাঙ্কস টু দ্য হোল টিম। বাট এখানে যে সিকোয়েন্সে অ্যাকশন সিকোয়েন্সেস যেগুলো আছে, বিশেষ করে যেহেতু এখন অনেকেই দেখেছেন ক্লাইম্যাক্সে অঙ্কুশের সাথে বা বাকিটা, ওইটা ফিজিক্যালি খুব ডিমান্ডিং ছিল, কারণ আমরা যখন শ্যুট করেছি না তখন গরম পড়ে গেছে, তো তার মধ্যে খুবই ফিজিক্যালি ডিমান্ডিং ছিল। বাট আমি ওটাই বেশি কমফোর্টেবল, কারণ ছোট থেকে অমিতাভ বচ্চনকে দেখে কবে ওরকম ফাইট করবো, সেটা নাচের কথা শুনলে আমি খুব ভয় পেয়ে যাই, তো সেই ডিপার্টমেন্টটা মিমি সামলে নিয়েছে। আমি দেখবে গোটা গানটায় খুব একটা চেষ্টা করছি রাজু কিভাবে বসে একটু লজ্জা পেয়ে একটু তাকিয়ে ব্যাপারটাকে ম্যানেজ করে বলছে মিমসি এবার তুই আমার সাথে রোম্যান্স করবি, আমি বললাম আবির দা মানে ইট ইজ নট মিমসি, ইট ইজ সংযুক্তা। বলছে ও হ্যাঁ তাই তো। গানের কথাই যখন হচ্ছে, যেহেতু এই কিছুক্ষণ আগে তুমি বলছিলে যে সেদ্ধ ভাত খেয়েছো, যাই হোক ডায়েট নিয়ে খুব কন্ট্রোলের মধ্যে ছিলে, কিন্তু অনেক খেটে তৈরি করা, মানে যেভাবে আমরা তোমাকে দেখেছি, সেই জায়গা থেকে পুজোতে এবার নিশ্চয়ই একটু ছাড় দেবে নিজেকে। না না, পুজোতে তো মানে এখন আমি এখান থেকে বেরিয়ে আমার বন্ধুর বাড়িতে নিমন্ত্রণ আছে, লুচি ভাজা শুরু হয়ে গেছে, লুচি ছোলার ডাল বেগুন ভাজা, দ্যাট ইজ ওয়েট করে আছে কখন খাবে। মানে পুজোর সময় আমি দেখো সত্যি কথা বলতে আমি ডায়েট করি না, আমি একটা ভালো লাইফস্টাইল ফলো করি, আর এই গানটার সময় ডেফিনেটলি একটা স্ট্রিক্ট ডায়েটে যেতে হয়েছিল, আদারওয়াইজ সেরকম স্ট্রিক্ট ডায়েট কিছু নেই। আর পুজোয় সব খাই, মিষ্টি খেতে আমি খুব ভালোবাসি, আই এম নট আ ফুডি, বাট আমি মিষ্টি খেতে খুব ভালোবাসি, সো পুজোয় এভরি ডে আমি মিষ্টি খাই। বেশ, সত্যমের কাছে আসবো। সত্যম, নাটকই তো বোধহয় তোমার প্রথম প্রেম, সেক্ষেত্রে দর্শক হিসেবে সিনেমা, সিরিজ নাকি থিয়েটার, কোনটা বেশি দেখা হয়? দেখো, সিরিজটা বেশি অ্যাভেলেবেল বলে বেশি দেখা হয় অবভিয়াসলি, কিন্তু সিনেমা বা নাটকের ক্ষেত্রে মাঝে মাঝে খুব ওই মানে পোকা নড়ে ওঠে। যখন আমার যেমন লাস্ট 2 সপ্তাহে নাটকের পোকা নড়েছিল বলে বোধহয় 5টা নাটক দেখে নিয়েছি একবারে, তো এরকম সিনেমারও মাঝে মাঝে হয়, তখন অনেকগুলো সিনেমা পরপর দেখতে। হ্যাঁ, পুজোর পরটা আমি সিনেমা দেখতে পছন্দ করি, কারণ পুজোর সময়টা সিনেমা দেখা হয় না, সত্যি নিজে করলেও হয় না, কিন্তু পুজোর পরে এই যে যা যা সিনেমা বেরিয়েছে এগুলো সব পরপর দেখতে থাকবো। একেবারে সিনেমা সিরিজ নিয়ে যখন কথা হচ্ছে, আবির অবরোধ 2-তে আমরা তোমাকে দেখেছি, অবরোধ 3 কবে আসছে? না, আমার মনে হয় না অবরোধ 3 এক্ষুনি আসবে, বাট হলেও ওটা আমার অভিনয় করার সম্ভাবনা কম, কারণ আমরা যদি অবরোধ 1 দেখি, ওরা কি করে, ইন্ডিয়াস মোস্ট ফিয়ারলেস শিবারুর এবং আরেকজন কো রাইটার আছেন, ওনাদের বইয়ের বিভিন্ন যে রিয়েল ইনসিডেন্ট, রিয়েল হিরোজ তাদের নিয়ে বানান। তো যদি 3ও হয়, আমার ধারণা যে ওই বই থেকে অন্য কোনো গল্পে থেকে হয়তো ওরা বানাবেন। তবে প্রথম রক্তবীজ করার সময় আমায় কিন্তু অবরোধের ট্রেনিং ভীষণভাবে হেল্প করেছিল, কারণ ওখানে আমি যে চরিত্র অভিনয় করেছিলাম, যে মানুষকে তার জীবন থেকে যে চরিত্র, তিনি রিয়েল লাইফ হিরো, এবং তাকে আমার সাক্ষাৎ করার একটা সৌভাগ্য হয়েছিল, এবং তিনি গোটা 3 দিন আমাকে সময় দিয়েছিলেন। আমি তার অফিসে গেছিলাম, এবং ওনারও কিন্তু ডুয়াল পার্সোনালিটি, মানে উনি ইনকাম ট্যাক্সের এখন বোধহয় খুব উচ্চপদস্থ একজন, এবং তার সঙ্গে সঙ্গে উনি প্যারা আর্মির একজন। ওনার সিভিটা না 3-4 পাতা, এত কিছু করেছেন, এখনও বোধহয় লন্ডনে কিছু একটা পড়াশোনা করছেন। তো আমি খুব কাছ থেকে ওনাকে দেখেছিলাম, ওনার টিমের সঙ্গে আমাকে আলাপ করে দিয়েছিলেন, এবং ওনাদের বডি ল্যাঙ্গুয়েজ কীভাবে ওরা ইন্টারপ্রেট করেন, কেন কোন জিনিস ওদের ট্রিগার করে, হ্যাঁ, মানে সাধারণ লোকের মধ্যে কী জিনিস থেকে ওরা খুঁজে বার করেন। একটা অদ্ভুত জিনিস উনি আমাকে বলেছিলেন, আমি ভেবেছিলাম যে যেহেতু ইন্ডিয়ান আর্মি, আমাকে ওইরকম ছোটো চুল কাটতে হবে, ক্লিন শেভেন রাখতে হবে। আমাকে বলেছিলেন একদমই না, তুমি যে চরিত্র অভিনয় করছো, তোমাকে সাধারণ মানুষের ভিড়ে হারিয়ে যেতে হবে। এবং আমার গল্পটা তো কাশ্মীর বেসড ছিল, তো ওখানে বলেছিলেন যে ওখানে যদি অন্যরকম তোমাকে চিনতে পারে, তুমি আর কাজটাই করতে পারবে না, তোমাকে সাধারণ মানুষের ভিড়ে হারিয়ে যেতে হবে। সো একদম ওরকম করো না, তুমি একটু দাঁড়িয়ে রাখতে পারো, বা চুলটা যেরকম আমরা দেখি না যে একদম ছোটো ছোটো চুল, সেরকম না। সো এরকম দারুণ দারুণ কিছু টিপস আমি ওনার থেকে পেয়েছিলাম, যেটা আমায় কিন্তু পঙ্কজ সিংহর যে চরিত্রায়নের জন্য আমি যা যা হোমওয়ার্ক করেছিলাম, সেটা ওটা খুব হেল্প করেছিল। বেশ, সময় একদম শেষের দিকে। মিমি, আগামীতে তোমার হাতে কি প্রজেক্ট আছে, কি পেতে চলেছি আমরা? এটা বলা যাবে তো? হ্যাঁ, ডিসেম্বরে আমার again with Windows production ভানুপ্রিয়া ভূতের হোটেল আসছে। ওকে, সো দ্যাটস আ ক্রিসমাস রিলিজ। সো আপাতত এটাই বলতে পারবো। বেশ, সময় একদম শেষ। প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ। টিম রক্তবীজ 2 আজকে আমাদের সঙ্গে ছিল, এবং প্রত্যেককে আমাদের তরফ থেকে অবশ্যই অনেক শুভেচ্ছা রইল।